এই সংসারে হয়তো তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। তুমি কি তোমার মাকে চাও নাকি আমাকে চাও? বউয়ের মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে পড়ল বাপ্পি। কি করবে বুঝতে পারছে না। বাপ্পির বউ রাফি আবারও বলে উঠল, তোমার মামা এসে বলে গিয়েছিল তোমার মা 15 দিন থাকবে তোমার ঘরে, আর বাকি 15 দিন থাকবে তোমার ছোট ভাই সাইফুলের ঘরে। কিন্তু ইদানিং দেখছি তোমার মা 20 দিন এই ফ্ল্যাটে থাকে, তোমার ছোট ভাইয়ের ফ্ল্যাটে যায় না। তাই আমি সাফ সাফ বলে দিচ্ছি, তোমার মাকে মাসের 15 দিন কেন, 15 ঘন্টাও আমার ফ্ল্যাটে আমি রাখবো না। বাপ্পিকে যখন বাপ্পির বউ রাফি কথাগুলো বলছিল, তখন দরজার বাহিরে দাঁড়িয়ে মরিয়ম বেগম কথাগুলো শুনছিল আর অঝোর ধারায় কেঁদে যাচ্ছিল। মরিয়ম বেগমের 2 ছেলে, স্বামী মারা যাওয়ার পর 2 ছেলে 2টা ফ্ল্যাট দখল করে আছে, যেখানে মায়ের কোনো জায়গা নেই। ছোট ছেলে সাইফুল চৌধুরী তার বউ নিয়ে পাশের ফ্ল্যাটে থাকেন। এমন সময় ভেতর থেকে আবারও বাপ্পির বউ রাফির কণ্ঠ ভেসে এলো। বাপ্পি বলল, আমার মা কোথায়? তোমার মা মনে হয় ড্রয়িং রুমে আছে, এক্ষুনি গিয়ে ওনাকে আমার ফ্ল্যাট থেকে ওনার ছোট ছেলে ফ্ল্যাটে চলে যেতে বলো। আজকের রাতটা থাক, কালকে না হয় যেতে বলবো। তোমার ছোট ভাইয়ের ফ্ল্যাটে যেতে কি তোমার মাকে গাড়ি করে যেতে হবে? এই দরজা থেকে বের হয়ে ওই দরজায় গিয়ে ঢুকবে। এখানে রাত আর দিনের অপেক্ষা কিসের? আমি এক মুহূর্ত ওনাকে আমার ফ্ল্যাটে থাকতে দিব না। দেখো, একবার বোঝার চেষ্টা করো। খুব অনুনয় বিনয় করে কথাগুলো বলছিল বাপ্পি। আমার যদি যেতে হয় তাহলে সোজা তোমার মায়ের চুলের মুঠি ধরে দরজা থেকে বের করে দিব। কোনটা চাও তুমি? তুমি গিয়ে বলবে নাকি আমি যাব? বাপ্পি আর কথা না বাড়িয়ে মায়ের উদ্দেশ্যে চলে গেল। দরজা খুলে বের হতেই সামনে পড়ল মা। মাকে দেখে বাপ্পি মাথা নিচু করে কিছু বলতে যাবে, তখনই মা মরিয়ম বেগম বলল, থাক বাবা, আমার জন্য তোদের সংসারে আর অশান্তি করতে হবে না, আমি সব শুনেছি। বাপ্পি কাচুমাচু করতে করতে বলল, মা, মামা যেভাবে তোমাকে 15 দিন ভাগ করে দিয়েছে, তুমি সেভাবে থেকো। না রে বাবা, আমি 15 সেকেন্ডও থাকতে চাই না, তোরা ভালো থাকিস। বলেই মা মরিয়ম বেগম বের হয়ে চলে গেলেন। অন্যদিকে মরিয়ম বেগমের ছোট ছেলে সাইফুল চৌধুরী ও তার বউ মণি চৌধুরী ভাত খেতে বসেছিলেন। এমন সময় মরিয়ম বেগম এসে দরজায় কলিং বেল টিপলেন। মণি বলল, এমন অবেলায় আবার কে এলো? সাইফুল বলল, নিশ্চয়ই কোনো ভিখারি এসেছে, ইদানিং ভিখারি বেড়ে গেল, এদের উৎপাতে শান্তিতে দুটো ভাতও খেতে পারছি না। সাইফুল খাওয়া ছেড়ে উঠতে যাবে, এমন সময় মণি বলল, তুমি বসো, আমি গিয়ে দেখছি। মণি দরজা খুলে দিতে এলো। দরজা খুলে মণিকে দেখতে পেয়ে মণির পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল। কি হলো, এভাবে ভিখারির মতো কলিং বেল টিপছেন কেন? আমার ঘরে আমি কলিং বেল টিপলে ভিখারির মতো হবে কেন? আপনার ঘরটা এখন আর আপনার নেই। যেদিন আপনার স্বামী মরেছে সেদিন আপনার এই ঘর আপনার 2 ছেলের হয়ে গেছে। এখন আপনি বিদায় হলে বাঁচি। মরিয়ম বেগম রাগ সামলে নিয়ে অনুনয় করে বলল, ছোট বউ, বড় বউ নাকি আমাকে আর ভাত দিতে পারবে না, তুমি আমাকে এক মুঠো ভাত দাও। ছোট বউ মুখে ভেঙচি কেটে বলল, তুমি আমাকে এক মুঠো ভাত দাও? বলি, এখানে কি আপনার দাসী আছে নাকি? ভাত চাইলেই ভাত পাবেন, যান এখান থেকে, কালকে সকালে আসবেন। বলেই ছোট বউ দরজা লাগিয়ে দিল। মরিয়ম বেগম কাঁদতে কাঁদতে নিচে চলে আসছিল, কারণ ওনার 2 ছেলের বউ কেউ ওনাকে ভাত দিতে চায় না। তাই উনি মনে স্থির করলো ভিক্ষা করবে। যখন উনি সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছিল, এমন সময় আসলো ওনার বড় ভাই মমিন চৌধুরী। মমিন চৌধুরী বলল, কিরে মরিয়ম, এমন অবেলায় তুই কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছিস? মরিয়ম বড় ভাইকে পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং ওনার সাথে ঘটে যাওয়া সব কথা বলতে লাগলেন। ওনার বড় ছেলে ছোট ছেলে কেউ ওনাকে ভাত দেয় না, তাই উনি স্থির করেছেন ভিক্ষা করে চলবেন। বোনের মুখে এসব কথা শোনার পরে মমিন সাহেব বলল, তুই চল আমার সাথে। বলে মরিয়ম বেগমকে নিয়ে মমিন সাহেব বড় ভাগিনা বাপ্পির ফ্ল্যাটে গেল। কলিং বেল টিপতেই দরজা খুলে দিল বাপ্পির বউ রাফি। মমিন সাহেবকে দেখে রাফির চোখ ছানা পড়া হয়ে গেল। মমিন সাহেব বলল, বাপ্পি কই, ওকে একটু ড্রয়িং রুমে আসতে বলো। বলেই মমিন সাহেব মরিয়ম বেগমকে নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেলেন আর রাফি বাপ্পিকে ডাকতে গেলেন। বাপ্পি তখন খাটের উপরে বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল। এমন সময় রাফি এসে বলল, দেখেছো দেখেছো, তোমার মা সাথে সাথে বড় মামাকে ফোন করে ডেকে নিয়ে এসেছে। বড় মামা এসেছে? হ্যাঁ, ড্রয়িং রুমে তোমাকে ডাকছে। বাপ্পি খাটের উপর ল্যাপটপটা রেখে রাফিকে নিয়ে ড্রয়িং রুমের দিকে গেলেন। ড্রয়িং রুমে এসে মমিন সাহেবকে দেখে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাগিনা, একটু বসো, তোমাদের সাথে আমার কিছু জরুরি কথা আছে। দেখো মামা, আমার বউয়ের কোনো দোষ নেই। কথাটা শেষ করতে না দিয়ে মমিন সাহেব হাত তুলে বাপ্পিকে থামতে বললেন। আমি এখানে তোমাদের বিচার করতে আসিনি, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। কি কথা মামা? তোমাদের বাবা মারা যাওয়ার সময় তোমরা যাতে না জানো সেরকম করে একটা বক্স আমার কাছে গচ্ছিত রেখেছে। বলেছে এখানে নাকি মূল্যবান সম্পদ আছে। এই মূল্যবান সম্পদটি উনি তোমাদের মতো অল্প বয়সী ছেলের হাতে কিংবা ওনার স্ত্রীর হাতে রাখতে চাননি। উনি আমাকে বিশ্বাস করে আমার কাছে রেখেছেন এবং আমাকে বলেছেন তোমাদের মা মারা যাওয়ার পর এই সম্পত্তি যেন তোমাদের 2 ভাইকে দিয়ে দেই। তবে ওনার শেষ ইচ্ছা ওনার স্ত্রী মানে তোমাদের মা মারা যাওয়ার পর এটা তোমরা খুলবে। ইদানিং আমার শরীরটা ভালো নেই, কোন সময় আমিও পরপারে চলে যাই তার কোনো ঠিকানা নেই। তাই আমার কিছু হয়ে যাওয়ার আগে এই সম্পত্তি আমি আমার বোনের হাতে দিয়ে যাচ্ছি। তোমাদের মা মারা যাওয়ার পর এটা তোমরা 2 ভাই ভাগ করে নিও। বলেই মমিন সাহেব বক্সটি মরিয়ম বেগমের হাতে দিলেন। কথাটি শুনে রাফি এবং বাপ্পি দুজনে খুশি হয়ে গেল। এদিকে খাটে শুয়েছিল সাইফুলের বউ মনি। সাইফুল বাহির থেকে তড়িঘড়ি করে এসে মনির পাশে বসে বলল, তুমি এখানে শুয়ে শুয়ে দিবা স্বপ্ন দেখো, আর ওদিকে বড় ভাই আর ভাবি আমার বাবার দেওয়া গুপ্তধন নিয়ে কোটিপতি হয়ে যাচ্ছে। গুপ্তধনের কথা শুনে মনি শোয়া থেকে উঠে বসলো। কি হয়েছে, ঘটনা খুলে বলো। তারপর সাইফুল তার বউকে তার মামার বলা সব কথা খুলে বলল এবং এও বলল মামা গুপ্তধনটি তার মায়ের হাতে দিয়ে
চলে গেছে। মা বর্তমানে গুপ্তধনটি নিয়ে বড় ভাইয়ের বাসায় আছেন। সব কথা শোনার পর মনি বলল, এজন্যই তোমাকে বারবার বলি মায়ের সাথে কখনো খারাপ আচরণ করতে নেই। এখন মা যদি তোমার আর আমার উপর রাগ করে ওই গুপ্তধনটা বড় ভাই আর বড় ভাবিকে দিয়ে দেয়, তাহলে ওনারা হয়ে যাবে রাজারানী আর আমরা হয়ে যাব ভিখারিনী। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো বড় ভাইয়ের ফ্ল্যাটে গিয়ে মাকে আমাদের ফ্ল্যাটে নিয়ে আসি। তারপর দুজনেই মাকে আনতে বড় ভাইয়ের ফ্ল্যাটের দিকে গেল। সাইফুল এবং মনি বড় ভাইয়ের ফ্ল্যাটে গিয়ে দেখলো বড় ভাই বাপ্পি চৌধুরী মায়ের পা টিপে দিচ্ছেন এবং ভাবি পাশে দাঁড়িয়ে মাকে ভালো মন্দ খাওয়াচ্ছেন, যা দেখে মনি এবং সাইফুলের চক্ষু চরক গাছ হওয়ার উপক্রম। মনি বলল, মা আপনার এখানে থাকতে অসুবিধা হবে, আপনি দয়া করে আমাদের ফ্ল্যাটে চলুন, আমি তো সেবা করব, সাথে আপনার জন্য দাসীবান্দি রাখবো। বড় ভাবি রাফি বলল, 15টা দিন তোমাদের ফ্ল্যাটে রাখতে পারো না, 2-4 দিন রেখে আমার এখানে পাঠিয়ে দিত, আর এখন এসেছে শাশুড়ির সেবা করার জন্য। পাশে দাঁড়িয়ে থাকা সাইফুল বলল, দেখো ভাবি, মা শুধু বড় ভাইয়ের একার না, আমারও মা, আমার মাকে সেবা করার অধিকার আমারও আছে। এতক্ষণ চুপ থাকার পর বাপ্পি চৌধুরী বলল, দেখ ভাই, আমরা ঝগড়াঝাটি করে লাভ নেই, মামা বলে গেছে এই মূল্যবান সম্পদের মালিক তুই আর আমি, তবে যতদিন মা বেঁচে থাকে ততদিন এটা আমরা নিতে পারবো না। তাই বলছি কি, আমরা ঝগড়াঝাটি না করে সবাই মিলে মায়ের সেবা যত্ন করি। সেদিন থেকে মায়ের সেবা যত্ন বেড়ে গেল। কখনো দেখা যায় ছোট বউ মায়ের পা টিপে দিচ্ছে, তো আবার কখনো বড় বউ শাশুড়িকে হাত পাখা দিয়ে বাতাস করে ঘুম পাড়াচ্ছে। মা গোসল করে নিজের কাপড় ধুতে যায়, ছোট বউ দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকে শাশুড়িকে বলে, মা আপনি বুড়ো মানুষ, কাপড় ধোয়ার বয়স কি আপনার আছে? এদিকে দিন, আমি আপনার কাপড় ধুয়ে দিচ্ছি। বলেই শাশুড়ির হাত থেকে কাপড়টা নিয়ে নিজেই ভালো করে ধুয়ে দিতে লাগলেন। আবার কখনো দেখা গেল বড় ছেলে বাপ্পি নিজের বউয়ের জন্য কাপড় না এনে মায়ের জন্য নতুন কাপড় নিয়ে এলো, অথচ একটা সময় মা ছেঁড়া শাড়ি পরলেও মাকে একটা শাড়ি এনে দেয়নি। আজ মায়ের জন্য নতুন শাড়ি এনে মায়ের হাতে দিতেই মা বলল, আমার নতুন শাড়ির দরকার কি, আমাকে না দিয়ে বউকে একটা শাড়ি কিনে দিতি। পাশে দাঁড়িয়ে থাকা বড় বউ রাফি বলল, না মা, আমার শাড়ি লাগবে না, আপনাকে সাজালেই তো আমার নিজের সাজা হয়ে যাবে। এর মধ্যে আসলো সেই মাহেন্দ্রক্ষণ। একদিন আসরের ওয়াক্তে মরিয়ম বেগম মারা গেল। ছেলেরা মায়ের মৃতদেহের আশেপাশে সেই অমূল্য সম্পদ খুঁজতে লাগলেন। ছেলের বউয়েরাও কম যায় না। অনেক খোঁজাখুঁজি করার পর সেই অমূল্য সম্পদের বক্সটি পেল। বড় ছেলে বাপ্পি চৌধুরী বলল, বক্সটা আমাকে দাও, যেহেতু আমি বড় ছেলে তাই এই বক্স খোলার অধিকার আমার বেশি। ছোট ছেলে সাইফুল বলল, আমি ছোট ছেলে হিসাবে এই বক্স খোলার অধিকার আমার বেশি। বড় বউ রাফি বলল, আচ্ছা বাবা হয়েছে, তোমরা ভাই ভাই এখন ঝগড়া না করে তাড়াতাড়ি বক্সটি খুলে দেখো কি অমূল্য সম্পদ আমাদের জন্য আমার শ্বশুর রেখে গেছেন। এমন সময় সাইফুল বক্সটি খুলে দেখে বক্সের ভেতর একটা পবিত্র কোরআন শরীফ এবং সাথে একটা চিরকুট, যেটাতে লেখা আছে, এই পবিত্র কোরআন শরীফ পড়ে তোমরা মানুষ হও। হ্যালো ভিউয়ার্স, আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার সন্তান রয়েছে যারা বৃদ্ধ বাবা মাকে বোঝা মনে করে, অথচ পৃথিবীর প্রায় সব ধর্মগ্রন্থে বলা আছে বাবা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাই আসুন বৃদ্ধ বাবা মাকে বোঝা মনে না করে সম্পদ মনে করি। আমাদের গল্পটি কেমন লাগলো তা কমেন্টে লিখে জানান, আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দিন। ধন্যবাদ।